আজ নুহাশ স্যার একদমই ধমক টমক দিয়েছেন না, রাগ হচ্ছেন না, বৃষ্টিকে কঠিন করে কিছু বলছেন না। অবশ্য খুব যে মোলায়েম করে কথা বলছে তাও নয়। তার কণ্ঠটা আজ কেমন যেন, কি আশ্চর্য শীতল, তীব্র মলিন। হঠাৎ স্যারের কি হলো? ওনার কি মন খারাপ? কিন্তু কেন? গত কয়েকদিন ধরে একটা ব্যাপার খেয়াল করেছে বৃষ্টি, আর তা হলো নুহাশ স্যার কেন যেন খুব চুপচাপ হয়ে গেছেন। খুব একটা কথা বলেন না, সারাক্ষণ ছবি আঁকেন। আগে প্রায়শই তাকে দেখা যেত খেয়া নামের মেয়েটার সঙ্গে সে এদিক ওদিক বেড়াতে যায়। ইদানিং সেটাও হচ্ছে না। সম্ভবত খেয়ার সঙ্গে স্যারের যোগাযোগ নেই। কিন্তু কেন? বৃষ্টি কিছু বুঝতে পারছে না। হঠাৎ কি হয়েছে ওনার? বৃষ্টির তীক্ষ্ণ চোখে তাকালো নুহাসের দিকে। তার শ্যামসুন্দর চেহারাটা কেমন জীর্ণ দেখাচ্ছে, উজ্জ্বলতা বিলুপ্তের পথে। চোখের নিচে কালির স্তর, ঠোঁট দুটো ফ্যাকাশে। শীতের চামড়া ফেটে গেলে যেমন কুৎসিত দেখায় ঠিক তেমনই। স্যার, আপনার কি শরীর খারাপ? নুহাশ মাথা নিচু করে আঁকছিল। ওর কণ্ঠ শুনে চোখ তুলল। এক ঝলকের দৃষ্টি বিনিময় ছেড়ে আবারও নত হলো বদন। ঠান্ডা গলায় বলল, না, তাহলে শরীর খারাপ? না। তাহলে আপনাকে এমন কেন দেখাচ্ছে? কেমন মাউদিয়া ছাওয়ার মতো ফ্যাকাশে লাগছে আপনাকে। শব্দটা কানে বোধহয় ধাক্কাই খেল। নুহাশ ভ্রু কুঁচকে তাকালো। কথা বলার আগ্রহ না থাকলেও বলে ফেলল, মাওদিয়া ছাওয়া জিনিসটা কি? শব্দটা আসলে ভুল করে উচ্চারণ করে ফেলেছে বৃষ্টি। এটা এভাবে বলা হয়নি। কিন্তু কে জানে, বর্ষার সঙ্গে থাকতে থাকতে ওর উদ্ভট শব্দ ভাষা নিজের মধ্যে ঢুকে গেছে যেন। ভেবেই মনে মনে জিভ কাটল সে। মাথা নিচু করে ঢিমে যাওয়া কণ্ঠে বলল, মানে যে সন্তানের মা থাকে না। সরি, এ সময় এটা বলে ফেলাতে। আমার মনে হয় শব্দটা মাওরিয়া হবে, নট মাওদিয়া। নিজের এলাকার ভাষাটা ঠিকঠাক না জানলে বলতে আসবে না। আর তোমাদের মতন ইংলিশ মিডিয়ামের আল্লাদি বাচ্চার ভুল বাংলা শুনতে আমার পছন্দ নয়, বুঝছো? বৃষ্টি মাথা নিচু করে রাখলো, কথা বাড়ালো না। স্যার ছবি আঁকা শিখালো, ওকে প্র্যাকটিস করতে বলে উঠে পড়ল। নুহাস তখন ঘর ছেড়ে বেরিয়েছে। বৃষ্টি তখন ঘুরিয়ে পুরো ঘর দেখলো। স্যারের স্টুডিওটা ওর অসম্ভব পছন্দের। পুরো ঘরটা কি সুন্দর ছবিতে পূর্ণ। প্রবেশের সঙ্গে সঙ্গেই নাকে এসে লাগে জল রঙের তীব্র একটা ঘ্রাণ। সেটা কি সুন্দর লাগে ওর। পারফিউমের থেকেও বুঝে বৃষ্টি। স্টুডিওর এক কোণায় একটা ইজেলে ক্যানভাস লাগানো, লাল রঙের পর্দা দিয়ে ঢেকে রাখা। ঘরে আরও নতুন নতুন ক্যানভাস আছে, কিন্তু কোনোটাতেই তো পর্দা দেয়া নেই। তাহলে? বৃষ্টি কৌতূহলী হয়ে চেয়ার ছেড়ে উঠল। ওদিকে গিয়ে ক্যানভাসের পর্দা উঠালো। ছবিটা দেখতেই চমকালো। খেয়ার সেই ছবিটা, সেই ছবিটা যেটা দেখে সে মন খারাপ করেছিল। বাড়ি গিয়ে অঝরে কান্নায় ভেঙে পড়েছিল। কিন্তু আশ্চর্যের কথা, আজকে এই ছবিটা দেখে তার কান্না পেল না, বরং একটু ঈর্ষাই হলো যেন। ছবিটায় সে মডেল হলে কি ক্ষতি হতো? খেয়া যতটা না সুন্দর, তার চেয়েও তাকে অনেক সুন্দর লাগছে এই ছবিটাতে। সত্যি নুহাস স্যারের হাতে জাদু আছে। নুহাস একটু পর এ ঘরে ফিরে এলো। বৃষ্টি ততক্ষণে তাকে দিয়ে যাওয়া কাজ করেছে, ছবি এঁকেছে খুব মন দিয়ে। নুহাস ওর খাতাটা দেখে খুব খুশি হলো। অবশেষে আজ যেন বৃষ্টি তার মন মতো ছবি আঁকতে পেরেছে। শিক্ষক হিসেবে সবাই চায় তার ছাত্রছাত্রী যেন ঠিকঠাকভাবে শিখতে পারে। তারা চেষ্টা করেন শিক্ষার্থীদের নিজের সর্বোচ্চ দিয়ে শেখাতে। তারা ভালো করলে গর্বে বুক ভরে ওঠে তাদের। তাই আজ যখন বৃষ্টি খুব সুন্দর করে তার উপর অর্পিত দায়িত্ব পালন করলো, তখন তার উপর খুব খুশি হলো নুহাস। ব্যাপারটা বুঝতে দেরি হলো না বৃষ্টির। সে ঝোপ বুঝে কোপ মেরে দিল। স্যার, আজ যদি আমি আপনার কাছে কিছু চাই তবে কি আপনি দিবেন? এটুকু বলার পরেই নুহাসের চেহারাটা হঠাৎ ফ্যাকাশে হয়ে উঠল। সেটা দেখে বৃষ্টি আলতো হেসে বলল, ভয় পাবেন না, তেমন কিছুই চাইবো না যা আপনার সামর্থ্যের বাইরে। আমি শুধু আপনার আঁকা একটা ছবি নিতে চাই, বাঁধাই করে রাখতে চাই আমার নিজের ঘরে। আপনি কি দিবেন স্যার, প্লিজ? বৃষ্টি এত আকুতি নিয়ে বলল। নুহাস বাধ্য হলো ওর কথা মানতে। অবশ্য মানা করারও কারণ ছিল না। মেয়েটা খুব দামি কিছু চায়নি, এই ছোট্ট আবদারটা পূরণ করাই যায়। ঠিক আছে, নাও, কোনটা নেবে? বৃষ্টি খুশিতে লাফিয়ে উঠল, ছুটে গিয়ে সেই ক্যানভাসের কাছে পৌঁছালো। ছবিটা নিয়ে এসে সে বায়না ধরার সুরে বলল, এটা নিব স্যার, প্লিজ। আপনি কিন্তু না করবেন না, প্লিজ স্যার, প্লিজ। বৃষ্টি ভেবেছিল ছবিটা সে পাবে না,
কারণ তার ধারণা ছিল এই ছবিটা নুহাসের জীবনে আঁকা সব ছবির চেয়ে শ্রেষ্ঠ। আর কোনো শিল্পী তার জীবনে শ্রেষ্ঠ শিল্পকর্ম কাউকে দিতে চায় না, নিজের কাছেই আঁকড়ে রাখতে চায়। কিন্তু বৃষ্টিকে অবাক করে দিয়ে নুহাস রাজি হয়ে গেল। ছবিটায় নিজের নাম স্বাক্ষর করে দিয়ে দিল ওকে। পড়া শেষ হলে সেদিনের মতো চলে গেল বৃষ্টি, আর নুহাস সে ভারাক্রান্ত মন নিয়ে পড়ে রইল তার স্টুডিওতে। সত্যি বলতে কি, সে নিজেও জানে খেয়ার এই ছবিটাই তার জীবনের সবচেয়ে সুন্দর ছবি। আর ৮-১০টা মানুষের মতো সেও নিজের শ্রেষ্ঠ জিনিসটা খুব ভালোবাসে। সেও চাইতো না ওই ছবিটা কাউকে দিতে, কিন্তু আজ বৃষ্টির চাইতেই সে বিনা বাক্য পেয়ে ওর হাতে তুলে দিল সেটা। এর পেছনে একটা ক্ষুদ্র স্বার্থ আছে তার, সেটা হলো খেয়াকে নিজের মস্তিষ্ক থেকে মুছে ফেলা। যদি তাকে মন থেকে মুছে ফেলা যেত তবে সে তাই করত, কিন্তু সেটা সম্ভব নয়। নুহাসের মাঝে মাঝে মনে হয় মানুষের শরীরে যদি এমন কোনো ফাংশন থাকতো যাতে করে নিজের অপছন্দের জিনিসটা একেবারে মুছে ফেলা যেত, তবে বেশ হতো। কিন্তু কি সুন্দর ডিলিট অপশন চেপে মুছে ফেলতো চিরতরে। খেয়া তার অপছন্দের কেউ নয়, বরং অতি পছন্দের, তার জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ। তা সত্ত্বেও সে তাকে মুছে ফেলতে চায় তার মন থেকে, হৃদয় থেকে, সর্বোপরি মস্তিষ্ক থেকে। কারণ সে তার জন্য নিষিদ্ধ একটি চরিত্র, যাকে সে হাজার চাইলেও পাবে না কখনো। খেয়ার সঙ্গে সম্পর্কের শুরু থেকেই নুহাস উদাসীন ছিল তার প্রতি। তার পেছনের কারণটা খুব স্পষ্ট। নুহাস আগে থেকেই এই সম্পর্কের পরিণতি জানত। সে বেশ ভালোই বুঝতে পারত খেয়ার সঙ্গে তার প্রণয়ের পরিণয় হবে না কোনোদিন, কারণ সামাজিক বাধা। খেয়ার পরিবার কোনোদিন তাকে মেনে নেবে না, বিশেষ করে খেয়ার অতি সংসারী পিতা খায়রুল সাহেব। নুহাস তাই কখনোই চাইতো না খেয়াকে ভালোবাসতে, ওকে নিয়ে ভাবতে। কিন্তু ভালোবাসা অনুভূতিটা এমনই যে কখন কার ওপর হয়ে যায় বলা যায় না। এই যে বড্ড অবাধ্য ডানপিটে অনুভূতি, এই ডানপিটে অনুভূতির কাছে হার মানতে বাধ্য হয় নুহাস। তারপরেই তাদের প্রেম। এখানে তার স্বার্থ ছিল খেয়াকে নিজের ছবির মডেল বানানো, কারণ কেউই খুব সহজে তার ছবি, দেহ, অবয়ব আঁকতে দিতে রাজি হবে না, তাও আবার প্রফেশনাল কোনো আর্টিস্টের কাছে। এখানে বিশ্বাসের একটা ব্যাপার থাকে। তাছাড়াও বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র কারণে নুহাস কাউকেই তার মডেল হিসেবে পাচ্ছিল না। এক্ষেত্রে খেয়াকে পেয়ে তার সে দুশ্চিন্তা দূর হয়। কিন্তু সামাজিক বাধায় পড়ে তাদের ভালোবাসাটা কখনোই বিয়ে অবধি গড়াতে পারবে না। নুহাস চাইলে পালিয়ে যেতে পারত, খেয়াকে নিয়ে কাজী অফিসে গেলেই হতো, কিন্তু সে ইচ্ছে করে সেটা করেনি। নিজেদের সুখী করতে কাউকে কষ্ট দিতে সে চায়নি। তার বাবা মা নেই, তাই বাবা মায়ের মর্যাদা কী সেটা সে জানে। আর যাই হোক, কারো অভিসমাপ্ত নিয়ে বেঁচে থাকা যায় না, আর না যায় সুখী হওয়া। তাই নুহাস বাস্তবতাকে মেনে নিয়েছে। পরিস্থিতি যদি এমন হতো নুহাস খুব ভালো একজন শিল্পী, নাম ডাক আছে, তাও হতো। কিন্তু যেখানে তার শিল্পকর্ম সম্পর্কে তেমন কেউই জানে না, ক্যারিয়ার অনিশ্চিত, সেখানে কি করে কি হয়। কখনো কখনো বাস্তবতা এতই কঠিন হয়ে যায় যে বুকের ভেতর তিল তিল করে গড়ে ওঠা অসীম ভালোবাসাও অসহায় হয়ে পড়ে। বাস্তবতা বড়ই নিষ্ঠুর। নুহাসকে খেয়া ভালো করেই চেনে। সে বেশ জানে ব্রেকআপ করে ফেললেও, সম্পর্ক শেষ করে দিলেও নুহাস তার কাছে আসবে না, মাথা নত করবে না, বরং সে সবসময় উদাসীন। অতএব সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কাউকে না কাউকে নতি স্বীকার করতেই হবে। আর রবি ঠাকুর তো বলেছেনই, ভালোবাসা যেখানে গভীর সেখানে নত হওয়া গৌরবের। তাহলে তার এই অসীম ভালোবাসা কেন হার মানবে মিথ্যে অভিমানের কাছে? কেন হেরে যাবে ইগোর কাছে? ভালোবাসায় তো হার জিত নেই। তবে কেন সে নুহাসকে এত ভালোবাসার পরেও নিজেকে হেরে যাওয়া প্রেমিকা মনে করছে সে? না, হেরে যায়নি। এভাবে তাদের এতদিনের সম্পর্ক ভেঙে যেতে পারে না। ওকে কথা বলতে হবে নুহাসের সঙ্গে। ওদিকে নির্ঝরের সঙ্গে বিয়ে নিয়ে খায়রুল সাহেব অনেক দূর এগিয়ে গেছেন। দুপক্ষ পাকা দেখা সেরেছে, এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ের তারিখ ঠিক করে ফেলেছে। খায়রুল সাহেব ফার্স্ট, সেটা খেয়া জানতো, কিন্তু তাই বলে এত ফার্স্ট সেটা জানতো না। উনি যে একেবারে সুপার ফাস্ট 5G স্পিডে দৌড়বেন তা কী করে বুঝবে সে? বিয়ের সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেল যে খেয়া কিছুই বুঝে উঠতে পারেনি। ইতিমধ্যেই নির্ঝরের সঙ্গে তাকে একদিন হোটেলে গিয়ে লাঞ্চ সেরে আসতে হয়েছে। যদিও খেয়া একা যায়নি, তার গোয়েন্দা ভাই সমুদ্র সাহেবও গিয়েছিলেন। দেখা করার সুযোগ পেয়ে খেয়া মনে মনে অনেক পরিকল্পনা সেরে ফেলেছিল। চেয়েছিল নিঝরকে বলে বিয়েটা ভাঙতে,
কিন্তু সমুদ্রর সাথে থাকায় সেসবের কিছুই হয়নি। না হয়েছে নির্ঝরের প্রেম বিনিময়, আর না হয়েছে খেয়ার বিয়ে ভাঙার আকুতি জ্ঞাপন। সব মাটি করে ফেলেছে সমুদ্র। চিন্তার সুতো ছিঁড়ে তড়িঘড়ি করে রেডি হয়ে নিল খেয়া। তাকে বেরোতে হবে এখন, দেখা করতে হবে নুহাসের সঙ্গে। তুমি আমাকে ভেঙে দিয়েছো নুহাস, এমন করে ভেঙেছো যেন আমি আর উঠে দাঁড়াতে না পারি। আমি শেষ হয়ে গেছি নুহাস, একদম শেষ হয়ে গেছি। তোমার ইচ্ছে পূরণ হয়েছে। আমি চাইলেও আর বদলাতে পারবো না, আমি মুভ অন করতে পারবো না, তোমাকে ভুলতে পারবো না। কিন্তু তুমি নিষ্ঠুর পাষাণ, ঠিকই আমাকে ভুলে গেছো, ভুলে গিয়ে বদলে গেছো। এই যে আমি তোমার সঙ্গে সব সম্পর্ক শেষ করে দিলাম, রাগ করলাম, এত ঝগড়া করলাম, তুমি একবারও আমায় ফেরালে না, একটাবার বললেন আমি ভুল। তুমি সত্যিই আমাকে ভালোবাসো, কিন্তু সব মিথ্যে। আমার ধারণাকে সত্যি প্রমাণ করে তুমি দেখিয়ে দিলে আমি তোমার খেলার পুতুল, ছলনার শিকার। খেয়া কত কিছু বলল, অথচ নুহাস এর বিপরীতে একটা কথাও বলল না। টেবিলের অপর প্রান্তে চেয়ারে ঠায় বসে রইল, মাথা নিচু করে। খেয়া তাতে আরও তেতে উঠল। উঠে এসে নুহাসের শার্টের কলার চেপে ধরল, রাগে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, কি হলো, কথা বলছো না কেন? মুখে কুলু পেটেছ, কথা বের হচ্ছে না? এই রাবিশ, প্লিজ স্পিক আপ, ওপেন ইউর মাউথ, নেদার আই উইল কিল ইউ। খেয়া বদ্ধ উন্মাদের মতো খেপে উঠেছে। নুহাস অপলক চোখে তাকালো, একটা সময় খুব নীরবে নিভৃতে ওর হাত দুটো নিজের মুঠোয় নিয়ে নিল। ধীর প্রশান্ত কণ্ঠে উচ্চারণ করল, আমি মাফ করে দিও খেয়া, তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু তারপরও যে তোমার আমার পথ আলাদা। বাস্তবতাকে মেনে নিলে আমার ঠাঁই হবে না তোমার জীবনে। আমার সে যোগ্যতা নেই, আমি যে বড় অপারক। খেয়া শান্ত হয়ে এলো, দৃষ্টি ম্লান নির্নিমেষ। কোনোরূপ প্রত্যুত্তর করল না তার। হাত ছাড়িয়ে খুব ধীরে ত্রস্ত পায়ে হেঁটে চলে গেল ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, এবং সর্বোপরি নুহাসের জীবন ছেড়ে। বৃষ্টির খুশিতে আত্মহারা হয়ে ওঠার জোগাড় যেন। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নুহাসের আঁকা ছবি সিলেক্টেড হয়েছে, এইমাত্র এই মর্মে মেল করেছে আয়োজিত সংস্থান। বৃষ্টি খুশিতে ডগমগ হয়ে উঠে ছুটে এলো বর্ষার ঘরে। বর্ষা তখন বান্ধবীর সঙ্গে চ্যাটিংয়ে ব্যস্ত ছিল। বড় বোনকে উল্লাসিত হয়ে আসতে দেখে ফোন রেখে দিল, কৌতুক চাহনিতে বলল, কে রে এত খুশি যে? তোর নুহাস কি তোর প্রপোজ অ্যাকসেপ্ট করেছে? আই লাভ ইউ বলেছে? আজ বৃষ্টি রাগ করল না, একটুও ভ্রুকুটি করল না, কণ্ঠ চড়াও হলো না, বরং ঠোঁট প্রসারিত করে সে মিষ্টি করে হাসল। বর্ষাকে জড়িয়ে ধরে বলল, না রে, আমি সেই জন্য খুশি নই, তবে খুশি হওয়ার মতো একটা ব্যাপার ঘটেছে। কি? নুহাস স্যার সিলেক্টেড হয়েছেন। ওরা এইমাত্রই মেল করেছে আমায়, বলেছে নেক্সট উইকেই এক্সিবিশন, আমাদের যত দ্রুত সম্ভব ইউএসএ যেতে হবে। বর্ষা ভেবেছিল বৃষ্টি সিলেক্টেড হয়েছে বলে এত খুশি, কিন্তু ওর মুখ থেকে যখন শুনল না বৃষ্টি নয় নুহাস সিলেক্টেড হয়েছে, তখন সে একটু বিরক্তই হলো। কিন্তু পরক্ষণে বৃষ্টির খুশি দেখে সেও খুশি হতে বাধ্য হলো। বৃষ্টি ওই নুহাসকে কতটা ভালোবাসে যে নিজে ব্যর্থ হয়েও তার সফলতা অর্জনের খুশিতে নাচে। ভাবতেই অবাক হয়ে গেল, মনে মনে বলল, মিস্টার নুহাস, অনেক হয়েছে আপনার বাড়াবাড়ি। এবার আপনি ধরা দিবেন বর্ষার জালে। আমার আপুয়ের ভালোবাসার জন্যই আপনাকে ধরা দিতে হবে। আমি আর কিছু চাই না, শুধু আপুয়ের মুখে একটু হাসি দেখতে চাই। এর পরের ঘটনাগুলো একেবারেই স্বপ্নের মতো লাগলো নুহাসের কাছে, যেন সে একটা ঘোরের মধ্যে আছে। কল্পনা করছে একটু কিছু হয়ে গেলেই তার ঘোর ভেঙে যাবে, তন্দ্রা কেটে সে চোখ মেললেই দেখতে পাবে ঘোর অন্ধকার। বৃষ্টির বাবা বাহারুল সাহেবের চেম্বারের সামনে বসে আছে নুহাস। বাহারুল সাহেব নিজেই তাকে ডেকেছেন, কেন সেটা স্পষ্ট করে বলেননি, কিন্তু নুহাস আন্দাজ করে ফেলেছে। গতকালকে বৃষ্টি তার কাছে এসে জানিয়েছে খেয়ার সেই ছবিটা সে ইউএসের কোনো একটা আর্টি এক্সিবিশনের সিলেকশনের জন্য দিয়েছে, এবং অতি সুসংবাদ হিসেবে জানিয়েছে তার পাঠানো ছবিটা সিলেক্টেড হয়েছে। খবরটা পাওয়ার পর নুহাসের অনুভূতি এই মুহূর্তে ঠিক কী তা বোঝা যাচ্ছে না। সে অনেকটা নেশাগ্রস্ত মানুষের মতো টাল হয়ে গেছে। একটু পর ভেতর থেকে ডাক এলো ওর। টাল মাটাল পায়ে হেঁটে সে প্রবেশ করলো বাহরুল সাহেবের আলিশান কক্ষে। বাহরুল সাহেব লোকটি ছোটখাটো, চেহারায় একটা কাঠখোট্টা ভাব থাকলেও ব্যবহার অমায়িক। বসো নুহাস।
নুহাশ বসল। বাহরুল সাহেব মিষ্টি করে হাসলেন। টেবিলে ঢাকনা দিয়ে ঢেকে রাখা পানির গ্লাসটা হাতে নিলেন। এক চুমুক পানি পান করে বললেন, তারপর বলো, কেমন আছো? ছবি আঁকার কি অবস্থা? জি, চলছে ভালোই। ভালো হলেই ভালো। তা চা খাবে না কফি? আপনি যা ভালো মনে করেন। বর্ষার কাছে শুনলাম ইউএস এর একটা আর্ট এক্সিবিশনে নাকি তোমার ছবি সিলেক্টেড হয়েছে। আগামী সপ্তাহেই নাকি এক্সিবিশন। সেটা নিয়ে কি ভাবছো? যাওয়া উচিত, কিন্তু টাকার সমস্যা? এই তো। আরে টাকা কোনো সমস্যাই না। তোমার এত প্রতিভা আছে, আর টাকা থাকবে না? আজ নেই কিন্তু কাল হবে। দরকার হলে আমি দিব। কিন্তু নুহাশ আগ্রহী চোখে তাকালো। বাহরুল সাহেব টাকা দেবেন, কিন্তু কেন? তার কোনো স্বার্থ আছে কি? দেখো বাবা নুহাস, বৃষ্টি, বর্ষা আমার মা মরা মেয়ে। বর্ষার খুব ছোট বয়সেই ওদের মা মারা যায়। তখন থেকে বৃষ্টি একা হাতে ওকে সামলিয়েছে। ওদের দু বোনের কষ্ট হবে ভেবে আমি দ্বিতীয় বিয়ে করিনি। ভালো চাকরি করি বলে আর অনেক টাকা আছে বলে ওদের সুখ শান্তির অভাব রাখিনি। নিজের লোক রেখেছি কত কত, কিন্তু তারপরও কি ওরা সুখে আছে? বৃষ্টি আমার বড় আহ্লাদি, আদরে মেয়ে। ওর কোনো আবদার আমি অপূর্ণ রাখিনি। আজ সে আমার কাছে আবদার করেছে তোমাকে। থামুন। অনেক বলেছেন আপনি, আমি শুনেছি। এবার থামুন। আপনার কথা মর্মার্থ আমি বেশ বুঝতে পারছি, কিন্তু আপনি হয়তো জানেন না নুহাসের আত্মসম্মান বোধ ঠিক কতটা। আমি নুহাস, একজন মানুষ, কোনো পণ্য নয় যে আপনার মেয়ে আপনার কাছে আবদার করলে আপনি আপনার টাকা দিয়ে আমাকে কিনে ফেলবেন। হ্যাঁ, ইউএসএ যাওয়া আমার দরকার, কিন্তু সেটা আমার আত্মসম্মান বিকিয়ে নয়। দরকার হয় আমার আর্টিস্টের ক্যারিয়ার এখানে মাটি চাপা দিয়ে দেবো আমি। নুহাশ হন হন করে বেরিয়ে যেতে লাগলো। বাহরুল সাহেব হেসে হেসেই বললেন, যাচ্ছ যাও, ইয়াং ম্যান, কিন্তু ফের দরকার হলে এসো। দরজা খোলা আছে সব সময়। নুহাশ ফিরেও তাকালো না, ছুটে বেরিয়ে গেল। রাগে গা জ্বলছে তার, দাউ দাউ করে জ্বলছে। বৃষ্টির এত বড় সাহস তাকে পাওয়ার আবদার করে, তাকে লোভ দেখিয়ে কিনে নিতে চায়। দুদিন পর ইউএসএ যাওয়ার জন্য ফ্লাইটের টিকিট কাটা হয়েছে পরশু দিনের। তাই আজ ঢাকায় যাবে নুহাশ বৃষ্টি। তারপর ওখানে ফর্মালিটিস কমপ্লিট করে প্লেনে চড়ে সোজা ইউএসএ। শেষ পর্যন্ত নিজের স্বপ্নের কাছে হার মেনেছে আত্মসম্মান বোধ, হার মেনেছে নুহাশ, ধরা দিয়েছে বৃষ্টির ভালোবাসার কাছে। বর্তমানে বাহরুল সাহেবের প্রাইভেট কারে চড়ে বসেছে নুহাশ, পাশেই রয়েছে বৃষ্টি। কার চলছে সৈয়দপুরের উদ্দেশ্যে। ওখান থেকে সৈয়দপুর এয়ারপোর্টে যাবে সরাসরি, তারপর প্লেনে করে ঢাকা। নুহাশ অবশ্য বাসে করে যেতে চেয়েছিল, কিন্তু বৃষ্টির সমস্যা হবে দেখে আর কিছু বলেনি। অবশ্য বলেই বা কী লাভ? সে যখন বাহরুল সাহেবের আলাতি কন্যার পুতুলি হয়ে গেছে, তখন তার মূল্য দেবে কে? আর মূল্য দিলেও কি সে নিজেকে সেই আত্মগ্লানি থেকে বাঁচাতে পারবে? বারবার মনে হবে না সে একটা কাঠের পুতুল, যাকে নিয়ে খেলছে বৃষ্টি? ভাবতে দম বন্ধ হয়ে আসে নুহাসের। সে জোর করে চিন্তা বন্ধ করতে চায়। আপনার কি খারাপ লাগছে স্যার? জানলার কাচ নামিয়ে দেব? দাও। অতি নির্লিপ্ত কণ্ঠস্বর। বৃষ্টি জানালার কাজ নামিয়ে দিল। সঙ্গে সঙ্গেই বাইরের ঠান্ডা বাতাস এসে হানা দিল ভেতরে। শো শো বাতাসে মুহূর্তেই গায়ে কাঁপন ধরিয়ে দিল যেন। বৃষ্টি পরম মমতায় নুহাসের চোখের দিকে তাকালো। কি মায়া তার ওই দুটি চোখে! নুহাস কি তা অনুধাবন করতে পারল? বোধ হয় না। নয়তো কেউ এত মায়াবৃষ্ট চাহনি দেওয়ার পরেও এত নির্বিকার থাকা যায়? বৃষ্টি হাত বাড়িয়ে ওর কপাল ছুঁয়ে দিল। উত্তাপ দেখল না, জ্বর তো নেই, তবে এমন ফ্যাকাশে লাগছে কেন তাকে? আচমকাই আরেকটা কাণ্ড করল সে। দুহাত বাড়িয়ে জড়িয়ে ধরল নুহাসকে। নুহাস ভরকে গেল। হতবিহবল হয়ে ওকে আঁকড়ে ধরা মানুষটির দিকে তাকালো। সামনে ড্রাইভার আছে, তিনি কি ভাববেন? বিব্রত বোধ করে ওকে সরানোর চেষ্টা করলো, কিন্তু বৃষ্টি তার একটুও পাত্তা দিল না। আরও শব্দ করে চেপে ধরল ওকে। বুকে মুখ গুজে দিয়ে অস্পষ্ট স্বরে বলল, আমি আপনাকে ভালোবাসি স্যার, ভীষণ ভালোবাসি। নুহাস কিছু বলে চুপ করে রইল। খানিক পর এক হাত বাড়িয়ে বৃষ্টির পিঠ ছুঁয়ে দিল, স্পর্শ করল অতি আলতোভাবে। সে ছোঁয়ায় কি অনুভূতি ছিল, নাকি হিপনোটাইজ মানুষের মতো নির্লিপ্ত ছিল সে? নীল আকাশে মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে।
উড়ছে নিজ বেগে। মৃদুমন্দ বাতাস বইছে পার্লার থেকে বেরিয়ে মুক্ত বাতাস থেকে মনটা আনমনা হয়ে গেল খেয়ার। কি সুন্দর আকাশ, এত সুন্দর নিসর্গ। এই সুন্দর প্রকৃতি দেখে এর আগে কত মুগ্ধ হয়ে গিয়েছিল সে। নুহাসের সঙ্গে রিস্কায় করে চষে বেরিয়েছে এ শহর, তার প্রিয় রংপুর শহর। হুট তুলে দিয়ে নুহাসের হাতে হাত ধরে চোখে চোখ রেখে কতই না প্রেমময় রসবোধে ভরা বাক্য বিনিময় করেছে, কত স্বপ্ন বুনেছে একসাথে, কত আশা ছিল হৃদয়ে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্ত, ভালোবাসার ঘর বানিয়ে অবতে শান্তর। ও তোমায় কত ভালোবাসি, বোঝাবো বোঝাবো কেমনে। আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে, সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে। কিন্তু যাকে নিয়ে সে ঘর মেঘমল্লার দেশে ঘর বাঁধতে চেয়েছিল, সেও কি তাই চেয়েছিল? তার কি সেই সদিচ্ছা ছিল, নাকি স্বপ্নবাজ তরুণ হয়ে সে শুধু নিজের স্বপ্নকেই ভালোবাসত? যে নিজের স্বপ্ন জয়ের জন্য সে খেয়ার অসীম ভালোবাসাকে উপেক্ষা করে চলে গেল। খেয়া কিছু ভাবতে পারল না, নিঃশব্দে হেঁটে মাইকোতে উঠল। তার সাথের সঙ্গীরা চড়তেই ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট দিলেন। গাড়ি চলতে লাগলো কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে। আজ খেয়ার জীবনের নতুন একটা অধ্যায় উন্মোচন হতে যাচ্ছে। সম্পূর্ণ নতুন এক জীবনে পা দিতে যাচ্ছে সে। পরিশিষ্ট ২৯ বছর পরের কথা। ২ বছর প্রণয়ের পর সম্পর্কটা পরিণতির দিকে এগোচ্ছে স্বচ্ছ হিয়ার। ডাবি পড়ুয়া দুজনের প্রেমের গল্প এটা। সদ্য বিসিএস দিয়ে ক্যারিয়ার হয়েছে স্বচ্ছ। হিয়াও মাস্টার্স শেষ করে আপাতত বেকার। সে চাকরি বাকরির ধার ধারবে না। অতএব এখন তাদের শুভ বিবাহ সম্পূর্ণ হওয়াই সমীচীন। আজ হিয়ার বাড়িতে পাত্রপক্ষে লোক আসবে। স্বচ্ছ সাহেব আসবেন তার পরিবার নিয়ে। তাই সেই সকাল থেকেই খুব উত্তেজিত হিয়া। ঘুম থেকে উঠে নিজেই পুরো ফ্ল্যাট গুছিয়েছে। নিজের ঘর, মার ঘর, গেস্ট রুম, ড্রয়িং রুম সব। তারপর গোসল সেরে এখন বসেছে সাজতে। ড্রেসিং টেবিলের সামনে বসে নিজেকে দেখছিল হিয়া। পরনে একটা কমলা রঙের সিল্কের শাড়ি, পাড়ের সাথে ম্যাচিং করে পরেছে মেরুন রঙের মখমলের ব্লাউজ। হিয়ার ফর্সা শরীরে ভূষণটা মানিয়েছে বেশ। সে যেন শীতের সকালে সদ্য প্রস্ফুটিত গাঁদা ফুল। চোখের নিচে কাজল লাগানো, মুখে ছোয়ালো সামান্য ফেস পাউডার, লাইনার দিয়ে হালকা সজ্জিত করলো ঠোঁটটাকেও। চুলগুলো ফ্রেঞ্চ বেনি করে পেছনে ঝুলিয়ে দিল। বেলি ফুলের গাজরাটা লাগাতে গিয়েই বাঁধল ঝামেলা। ছুটে গিয়ে মাকে ধরল। খেয়া তখন রান্না করতে ব্যস্ত। একমাত্র মেয়েকে পাত্রপক্ষ দেখতে আসবে বলে কথা। একটু ভালো মন্দ না রাঁধলে চলবে নাকি? হিয়া ছুটে এসে পেছন থেকে জড়িয়ে ধরল মাকে। খেয়া চমকে উঠলেন ক্ষণিকের জন্য। কপট রাগ দেখিয়ে বললেন, এই এই কি করছিস? ছাড় বলছি। দেখেছিস না ঘেমে নেই আমার অবস্থা নাজেহাল। ছাড় তো। মা, আহ্লাদ করে আরও জড়িয়ে ধরল হিয়া। খেয়া নিঃশব্দে হাসলেন। বাহুবন্ধন উন্মুক্ত করে দিল হিয়া। গাজরাটা মায়ের দিকে বাড়িয়ে দিয়ে মন খারাপের সুরে বলল, এটা কিছুতেই লাগাতে পারছি না। মা, লাগিয়ে দাও না। আয় তো দেখি লাগে কি না। ব্যাস। হিয়া আনন্দে এসে দাঁড়ালো। ঘুরে দাঁড়িয়ে খেয়ার নাগাল পাওয়ার জন্য মাথা নিচু করে ফেলল। খেয়া গাছটাটা হাতে নিলেন। মেয়ের বেনি ধরে মাথাটা আরেকটু নিচে নামিয়ে সুন্দর করে বেঁধে দিলেন সেটা। হয়ে গেছে। খুশিতে লাফিয়ে উঠল হিয়া। দু হাত সরে গিয়ে গোল গোল ঘুরতে ঘুরতে নিজেকে দেখাতে ব্যস্ত হলো মায়ের সামনে। শাড়ির আঁচল দুলিয়ে দুলিয়ে হাসলো প্রাণ খুলে। তারপর ভারী খিচাল দেখিয়ে শুধালো, देखो तो मुझे कैसा लग रहा है माताजी। अच्छा है क्या? বহুত আচ্ছা। বলেই হাসলেন খেয়া। মেয়েকে কাছে টেনে এনে চোখের কাজল দিয়ে কানের লতিতে নজর কাটা দিলেন। ললাটে অধর স্পর্শ করে ধীরে ধীরে বললেন, তোকে সুন্দর লাগছে মা, একেবারে পরীর মতো। তোমাকেও মা। জড়িয়ে ধরল আবারও। এবার খেয়া রাগ করলেন না, নিজেও জড়িয়ে রাখলেন কিছুটা সময়। খানিক বাদে হিয়া তাতে ছেড়ে দিয়ে ছুটল তার বাবার কাছে, তাকে কেমন দেখাচ্ছে সেই মন্তব্য আদায় করতে। দরজার দিকে তাকিয়ে উনি আনমনেই হাসলেন, স্বগোক্তি করলেন, আমার পাগলি মেয়ে।
যথা সময়ে পাত্রপক্ষে লোকেরা এসে হাজির হলো। স্বচ্ছ আর তার বাবা মা ড্রয়িং রুমে বসে কথা বলছিল। নির্ঝর সাহেব গলা উঁচিয়ে হাঁক ছাড়লেন। খেয়া, মেয়েকে আনো তো। গুটি গুটি পায়ে ঘোমটা সমেত এগিয়ে আসতে দেখা গেল হিয়াকে। পেছন পেছন আসছেন খেয়া। ড্রয়িং রুমের মাঝ বরাবর আসতেই তিনি চোখ বোলালেন অতিথিদের দিকে, আর সঙ্গে সঙ্গে হাসি হাসি চেহারাটা তার চমকে ফ্যাকাশে হয়ে উঠল। তিনি কাকে দেখছেন চোখের সামনে? দীর্ঘ 29 বছর কে এসেছে তার সামনে। খেয়া টের পেলেন তার শরীর কাঁপছে, একেবারে মৃগী রুগীর মতো থরথর থরথর করে। হাত অসাড় হয়ে আসে, পা যেন চলছে না, নিশ্চল হয়ে আসে। এত বছর পর এক সময়কার অতি প্রিয় মানুষটিকে দেখে তিনি ভাষা হারালেন। বোবার দৃষ্টিতে তাকিয়ে রইলেন এক মনে। ওনাদের দাঁড়িয়ে থাকতে দেখে পাত্রের মা বৃষ্টি বললেন। ভাবি বসুন প্লিজ। খেয়া দৃষ্টি তুলল। তাকে দেখে এক মুহূর্তের জন্য নুহাস বৃষ্টি দুজনেই চমকালেন, তবে সেটা প্রকাশ করলেন না। আচরণ করলেন নিতান্তই অপরিচিত মানুষের মতো। খেয়াও আর কিছু বললেন না। পাকা কথা সেরে দুপুরের খাবার খেয়ে বাড়ি গেলেন নুহাস সাহেব। বিয়ে সম্পর্কিত যত আলোচনা সব করলেন নির্ঝর সাহেব। খেয়া কিচ্ছু বললেন না। আলোচনা শেষে আংটি বদল করা হলো। বিয়ের তারিখও ঠিক হয়ে গেল। গভীর রাত। রান্নাঘরে কাজ গুছিয়ে নিজের ঘরের দিকে যাচ্ছে খেয়া। পথে হিয়ার ঘরের দরজা পেরোতেই ভেতর থেকে শুনলেন চাপা গুঞ্জন। আলো না জ্বললেও বুঝতে পারলেন হিয়া জেগে আছে। ফোনে কথা বলছে কার সঙ্গে যেন, বোধহয় স্বচ্ছের সঙ্গে। কারণ প্রেমময় রসবোধ ভরা দু একটা আলাপনের ছিটেফোঁটা কর্ণকুহরে এসে প্রবেশ করল তার। মেয়ের প্রেমের এই আলাপন দেখে তার হঠাৎ মনে পড়ে গেল বহুদিন আগের কথা। সেই 29 বছর আগের কিছু পুরনো স্মৃতি। কত রাত নির্ঘুম নিশাচর হয়ে তিনি বসেছিলেন নুহাসের জন্য। কত আকুতি ছিল প্রাণে, কি উচ্ছল আবেগ ভরা অনুভূতি ছিল। সময়ের স্রোতে আজ সেই সব ফিকে হয়ে এসেছে, কিন্তু অনুভূতি কি পুরনো হয়? খেয়া তত্রস্ত পায়ে হাঁটতে শুরু করলেন। কোনো মতে পা চালিয়ে সরে গেলেন দরজা থেকে। বুকের বাঁ পাশের চিনচিনে ব্যথাটা আবার বহুদিন পর জেগে উঠেছে। উফ, কি দারুণ যন্ত্রণা! হ্যালো বন্ধুরা, এভাবে আমাদের গল্পটা সমাপ্ত হয়ে গেল। আর নতুন গল্প খুব শীঘ্রই চলে আসবে। আপনারা যারা যারা শেষ পর্যন্ত গল্পটা শুনছেন তারা সবাই একটি করে কমেন্ট করবেন কিন্তু, আর সবাই বলবেন গল্পটা কেমন লেগেছে আপনাদের।